বৃষ্টিতে বসে কাঁদছিল একটি মেয়ে। তখন একটি ছেলে তার কাছে গিয়ে বলল, আমার বাড়িতে চলো। তারপর যা ঘটল তা দেখে মানবতাও কেঁপে উঠল। দোস্ত, এটি মুম্বাইয়ের একটি সত্যি ঘটনা। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। সেই নির্জন রাস্তায় আদিত্য মালহোত্রা তার কালো গাড়ি নিয়ে মিটিং থেকে ফিরছিলেন। বৃষ্টি এতটাই প্রচণ্ড ছিল যে ওয়াইপারও কাজ করছিল না বলে মনে হচ্ছিল। ঠিক সেই সময় ইউটার্ন নেওয়ার সময় তার গাড়ির হেডলাইট ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ওপর পড়ল। মেয়েটি সম্পূর্ণ ভিজে গিয়েছিল, মাথা নিচু করে রেখেছিল, হাত কাঁপছিল, যেন ভয়ে জমে গিয়েছে। আদিত্য প্রথমে সামনে এগিয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই তার মনে হল যে মেয়েটির গালে তাজা আঁচড়ের দাগ রয়েছে এবং তার চোখে গভীর আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছে। তার মন অস্থির হয়ে উঠল। তিনি হঠাৎ ব্রেক কষলেন, গাড়ি রিভার্স করে আবার সেই জায়গায় ফিরে এলেন। বৃষ্টি তখনও প্রচণ্ডভাবে পড়ছিল। আদিত্য ছাতা নিয়ে নেমে মেয়েটির কাছে গেলেন। নরম স্বরে জিজ্ঞাসা করলেন, শুনুন, আপনি ঠিক আছেন? মেয়েটি মাথা তুলল। তার চোখ দুটো লাল ছিল, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি চলে যান এখান থেকে। আদিত্য এক মুহূর্ত থমকে গেলেন। তার মনে হল হয়তো সে সাহায্য চায় না, কিন্তু তখনই তিনি লক্ষ্য করলেন যে ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে এবং সে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। তিনি বললেন, আমি আপনাকে বিরক্ত করছি না, কিন্তু এত রাতে এই প্রচণ্ড বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মেয়েটি চুপ করে রইল। আদিত্য সাহস করে বললেন, আমার বাড়ি খুব কাছেই, শুধু বৃষ্টি থামা পর্যন্ত চলুন, তারপর যেখানে বলবেন সেখানে নামিয়ে দিয়ে আসব। এ কথা শুনেই মেয়েটির চোখে আবার জল এসে গেল। সে ভাঙা গলায় বলল, না, আমি কোথাও যাব না, আপনি চলে যান। এবার আদিত্য বুঝতে পারলেন যে ব্যাপারটা শুধু বৃষ্টির নয়। তিনি তার ফোনটি এগিয়ে দিয়ে বললেন, আমার উপর বিশ্বাস না করলেও এই ফোনটি নিন, যাকে খুশি কল করে দিন। যদি আমাকে খারাপ মনে হয় তাহলে আমি চলে যাব। মেয়েটি ফোনটির দিকে এবং তারপর আদিত্যর দিকে তাকালো। হয়তো প্রথমবার তার কারো ওপর বিশ্বাস করার ইচ্ছে জাগল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আদিত্য গাড়ির দরজা খুলে দিলেন। মেয়েটি খুব ধীরে ধীরে ভিতরে বসল, যেন তার শরীরের আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। গাড়ি চলতে শুরু করল। পুরো রাস্তায় দুজনেই চুপ করে রইলেন। আদিত্য বারবার সিসায় তাকে দেখছিলেন আর সে বাইরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছিল। কিছুক্ষণ পর গাড়ি একটি বড় সাদা বাংলোর সামনে থামল। এসে গেছি, আদিত্য বললেন। তিনি তাকে ভিতরে নিয়ে গেলেন। বাড়িটি শান্ত ছিল, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। তিনি একটি ঘর খুলে দিয়ে বললেন, এটি আমার বোনের ঘর, আপনি গোসল করে নিন, আলমারিতে কাপড় পেয়ে যাবেন, আমি বাইরে আছি। কথা বলে তিনি চলে গেলেন। দরজা বন্ধ হতেই মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর সে মুখে হাত চাপা দিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করল, যেন তার ভিতরের সব যন্ত্রণা বেরিয়ে আসছিল। অনেকক্ষণ পর সে গোসল করে বেরিয়ে এলো। শুকনো কাপড় পরে নিয়েছিল, কিন্তু মুখ এখনও ক্লান্ত এবং ভীত ছিল। অন্যদিকে আদিত্য খাবার সাজিয়ে রেখেছিলেন। তিনি বললেন, আসুন, একটু খেয়ে নিন। মেয়েটি বলল, আমার খিদে নেই। আদিত্য কিছু না বলে শুধু প্লেটটি তার দিকে এগিয়ে দিলেন। সে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎ খেতে শুরু করল, যেন অনেকক্ষণ ধরে না খেয়েছিল। আদিত্য চুপচাপ তাকে দেখছিলেন। এখন তার মনে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে মেয়েটি কোনো বড় বিপদ থেকে এসেছে। খাওয়া শেষ হলে তিনি কফি দিলেন। দুজনে সোফায় বসলেন। কিছুক্ষণ নীরবতা বিরাজ করছিল। তারপর আদিত্য ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, যদি বলতে চান তাহলে বলুন, এই ক্ষত কিভাবে লেগেছে এবং আপনি এখানে একা কেন ছিলেন? এ কথা শুনেই তার চোখ আবার ভরে উঠল। সে দুহাতে কাপটি শক্ত করে ধরে প্রথমবার তার দিকে তাকিয়ে বলল, আমার গল্পটা খুব লম্বা এবং খুব কষ্টেরও। এ কথা বলে সে কয়েক মুহূর্ত চুপ করে গেল, যেন শব্দগুলো গলায় আটকে যাচ্ছে। আদিত্য তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন, কিন্তু মাঝে কিছু বললেন না। তিনি অনুভব করছিলেন যে যদি তিনি একটু তাড়াহুড়ো করেন তাহলে হয়তো সে আবার নিজের মধ্যে গুটিয়ে যাবে। ঘরে শুধু বৃষ্টির শব্দ আর দেওয়াল ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। মেয়েটি গভীর শ্বাস নিয়ে চোখের কোণ মুছে ধীরে ধীরে বলতে শুরু করল, আমার নাম স্নেহা, আমি এখানকার নই। সে উত্তরপ্রদেশের একটি ছোট শহর থেকে এসেছিল। তার বাবা সরকারি চাকরি করতেন এবং বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। মা সাধারণ এবং ঘর সামলানো মহিলা ছিলেন। স্নেহা তাদের একমাত্র মেয়ে ছিল, তাই সবাই তাকে খুব ভালোবাসত।
পড়াশোনাতেও সে ভালো ছিল এবং তার জীবন স্বাভাবিকভাবেই চলছিল, যতক্ষণ না তার দেখা হয় একটি ছেলের সাথে। কলেজের বাইরে একটি ছোট বাইক রিপেয়ারের দোকান ছিল। রোজ আসা যাওয়ার সময় তার চোখ সেখানে কাজ করা ছেলেটির উপর পড়ত। প্রথমে সে খেয়াল করত না, কিন্তু ধীরে ধীরে দুজনের চোখাচোখি হতে শুরু করল। ছেলেটি হাসত আর স্নেহা চোখ নামিয়ে নিত। কয়েক মাসের মধ্যে দুজনে কথা বলা শুরু করল এবং কখন যে বন্ধুত্ব প্রেমে পরিণত হল সে নিজেও বুঝতে পারেনি। তার মনে হতো ছেলেটিই তার পুরো দুনিয়া। যখন বাড়ির লোকজন জানতে পারল তখন তারা কঠোরভাবে মানা করে দিল। বাবা স্পষ্ট বলে দিলেন যে সে ওই ছেলেকে বিয়ে করতে পারবে না, কিন্তু প্রেমে ডুবে থাকা স্নেহার মনে হল বাড়ির লোক তার সুখ বুঝছে না। রাগ ও জেদের বশে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এক রাতে সে চুপচাপ কিছু কাপড় আর টাকা নিয়ে বেরিয়ে পড়ল। স্টেশনে ছেলেটি তার জন্য অপেক্ষা করছিল। দুজনে মিলে মুম্বাই চলে এলো। শুরুতে সবকিছু ভালোই লাগছিল। ভাড়ার ঘরে থাকতে শুরু করল এবং ছেলেটি বিয়ে করার আশ্বাস দিতে থাকল। কিন্তু যখনই স্নেহা বিয়ে নিয়ে কথা বলতো সে এড়িয়ে যেত, কখনো টাকার অজুহাত, কখনো সময়ের অজুহাত। স্নেহা অস্থির হয়ে উঠল, কিন্তু এখন আর ফিরেও যাওয়া যাবে না। বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল এবং সে নিজেকে কারোর সামনে দেখানোর যোগ্য মনে করত না। তারপর একদিন ছেলেটি বলল যে 2 দিন পর বিয়ে হবে এবং কিছু জরুরি কাগজপত্র তৈরি করতে হবে। স্নেহা খুব খুশি হয়ে গেল। তার মনে হল এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর সে তাকে একটি পুরনো বাড়িতে নিয়ে গেল। ভিতরে অদ্ভুত পরিবেশ ছিল। কয়েকজন মহিলা তাকে অদ্ভুত চোখে দেখছিল। ছেলেটি বলল, আমি এক্ষুনি আসছি, বলে চলে গেল। কিন্তু সে আর ফিরে এলো না। স্নেহা অপেক্ষা করতে থাকল। ধীরে ধীরে তার মনে হতে লাগল যে জায়গাটা ঠিক নয়। সেখানকার কথাবার্তা শুনে তার বুক ধড়াস করে উঠল। সে বুঝতে পারল যে সে বড় বিপদে পড়ে গেছে। সে বাইরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজায় দাঁড়ানো লোকেরা তাকে আটকে দিল এবং বলল, এখন তুমি এখান থেকে যেতে পারবে না। এ কথা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল যে যার উপর সে বিশ্বাস করেছিল সেই তাকে ধোঁকা দিয়েছে। সে কাঁদতে লাগল, অনুনয় বিনয় করতে লাগল, কিন্তু কারও দয়া হল না। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে পালিয়ে গেল। পিছনে লোকেরা তার পিছু নিয়েছিল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাস্তা পিচ্ছিল ছিল, কিন্তু তার একমাত্র লক্ষ্য ছিল পালানো। কোনো মতে সে একটি ভিড়ের চৌরাস্তায় পৌঁছে লোকজনের মাঝে লুকিয়ে পড়ল। পিছু নেওয়া লোকেরা ফিরে গেল। পালানোর সময় সে পড়ে গিয়েছিল এবং তার মুখে সেই আঁচড় লেগেছিল যা আদিত্য দেখেছিলেন। এতটুকু বলতে বলতে স্নেহার গলা ভেঙে গেল। তার হাত কাঁপছিল এবং চোখ থেকে অশ্রু থামছিল না। সে ধীরে ধীরে বলল, আমি অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়েছি, বুঝতে পারছিলাম না কোথায় যাব। ঠিক তখনই আপনার গাড়ির আলো আমার উপর পড়ল। সে মাথা নিচু করে নিয়ে খুব আস্তে আস্তে বলল, যদি আপনি সেদিন ফিরে না আসতেন তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। স্নেহার এই কথা শুনে আদিত্যের ভিতর কিছু একটা ভেঙে গেল। তিনি প্রথমবার অনুভব করলেন যে সামনে বসে থাকা এই মেয়েটি শুধু বিপদে নয়, বরং ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি কিছু না বলে টেবিলে রাখা পানির গ্লাসটি তার দিকে এগিয়ে দিলেন। স্নেহা কাঁপা হাতে গ্লাসটি নিয়ে ছোট ছোট চুমুক দিতে লাগল। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবারের নীরবতা ছিল ভারী। আদিত্য ধীরে ধীরে বললেন, এখন তুমি নিরাপদ, এখানে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। এ কথা শুনেই স্নেহার চোখ থেকে আবার অশ্রু ঝরে পড়ল, কিন্তু এবার সেই অশ্রুতে ভয়ের চেয়ে স্বস্তি ছিল বেশি। হয়তো অনেক দিন পর প্রথমবার তার মনে হল যে সে সত্যিই কোনো নিরাপদ জায়গায় আছে। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই আদিত্য তাকে বললেন বিশ্রাম নিতে। স্নেহা চুপচাপ মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। সেই রাতে তার ঘুম হয়নি, কিন্তু সে বিছানায় শুয়েছিল, যেন শরীর সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। সকালে যখন তার চোখ খুলল তখন জানালা দিয়ে হালকা রোদ ঢুকছিল। কয়েক মুহূর্ত তার মনে হল না যে সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে গত রাতের সব ঘটনা মনে পড়ে গেল। সে উঠে ঘর থেকে বেরিয়ে এলো। দেখল বাড়িটি খুব বড় এবং সুন্দর করে সাজানো, কিন্তু অদ্ভুতভাবে খালি খালি লাগছিল। তখনই রান্নাঘর থেকে আওয়াজ এলো। আদিত্য নাশতা তৈরি করছিলেন। তাকে দেখে স্নেহা একটু অস্বস্তি বোধ করল। সে বলল, আপনি কেন কষ্ট করলেন, আমি বানিয়ে দিতাম।
আদিত্য হেসে বললেন, তুমি অতিথি, আর আমার তো অভ্যেস আছে। স্নেহা চুপ হয়ে গেল। সে অনুভব করল যে এই বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও আদিত্য নিজে কাজ করছেন। নাশতার সময় দুজনের মধ্যে খুব বেশি কথা হয়নি, কিন্তু পরিবেশ এখন আর ততটা ভারী ছিল না যতটা গত রাতে ছিল। খাওয়ার পর স্নেহা ধীরে ধীরে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, আমি কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না। আদিত্য তাৎক্ষণিক বললেন, তুমি বোঝা নও, যতক্ষণ না তোমার অন্য কোনো নিরাপদ জায়গা না হয় তুমি এখানে থাকতে পারো। স্নেহা কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। তার সত্যিই কোথাও যাওয়ার জায়গা ছিল না। ঠিক সেই সময় বাড়ির প্রধান দরজার ঘণ্টি বেজে উঠল। আদিত্য দরজা খুলতে গিয়ে দেখলেন তার বাবা দাঁড়িয়ে আছেন, যিনি হঠাৎ করে না জানিয়ে চলে এসেছেন। ভিতরে ঢুকতেই তার চোখ স্নেহার উপর পড়ল। তিনি চমকে উঠে কঠোর স্বরে বললেন, এ কে? আদিত্য শান্ত থেকে পুরো ঘটনা বললেন, যে কিভাবে তিনি রাতে স্নেহাকে রাস্তা থেকে তুলে এনে এখানে থাকতে দিয়েছেন। বাবার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, বাবু, সাহায্য করা ভালো কাজ, কিন্তু কোনো অচেনা মেয়েকে বাড়িতে রাখা ঠিক নয়। যদি কাল কোনো সমস্যা হয়। স্নেহা সব শুনছিল এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। তার মনে হলো হয়তো এখন তাকে এখান থেকে চলে যেতে হবে। তখনই আদিত্য দৃঢ় স্বরে বললেন, বাবা, এটা সমস্যা নয়, এ সমস্যায় আছে। যদি আমরাও এটাকে প্রত্যাখ্যান করি তাহলে এ কোথায় যাবে? কয়েক মুহূর্ত ঘরে নীরবতা নেমে এলো। বাবা স্নেহার দিকে তাকালেন। তার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মন একটু নরম হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, তবে সতর্কতা অবশ্যই দরকার। তারপর তিনি স্নেহাকে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি পড়াশোনা করেছ? স্নেহা ধীরে ধীরে বলল যে সে গ্র্যাজুয়েশন করেছে। এ কথা শুনে তিনি বললেন, যদি তুমি চাও তাহলে আমাদের অফিসে কাজ করতে পারো। এতে তোমার মনও লেগে থাকবে এবং নিজের ওপর বিশ্বাসও ফিরে আসবে। এ কথা শুনেই স্নেহার চোখে হালকা আলো ফুটে উঠল। অনেকদিন পর কেউ তাকে বোঝা না ভেবে যোগ্য বলে মনে করেছে। সে ধীরে ধীরে ধন্যবাদ জানালো। সেদিন থেকে তার জীবনে এক নতুন মোড় এলো। সে বাড়ির ছোটখাটো কাজ করতে লাগল, অফিসে যেতে লাগল এবং ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগল। দিন যেতে লাগল। বাড়িটি যা আগে খালি এবং নিস্তব্ধ লাগত, এখন তাতে হালকা হালকা প্রাণীর ছোঁয়া লাগতে শুরু করল। আদিত্য অনুভব করতে লাগলেন যে তার জীবনে কিছু একটা বদলাচ্ছে। স্নেহা তার পছন্দের খাবার রান্না করত, তার জিনিসপত্রের খেয়াল রাখত এবং না বলতেই তার প্রয়োজন বুঝে নিত। দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছিল। এমন সম্পর্ক যেখানে কথার প্রয়োজন হয় না, শুধু আপন করে নেওয়ার অনুভূতি নিজে থেকেই জেগে ওঠে। কিন্তু দুজনের কেউই নিজের মনের কথা বলার সাহস জোগাড় করতে পারছিল না। স্নেহার মনে হতো তার অতীতের কারণে সে এর যোগ্য নয়, এবং আদিত্যর ভয় ছিল যে সে যেন তার অসহায়তার সুযোগ নেওয়া লোক বলে না মনে হয়। এই নীরব দূরত্বের সাথে তাদের জীবন এগিয়ে চলছিল। তারা জানত না যে খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা তাদের সম্পর্ককে চিরকালের জন্য বদলে দেবে। বন্ধুরা, এক রাতে হঠাৎ আবহাওয়া বদলে গেল। সারাদিন গুমোট গরম ছিল, কিন্তু গভীর রাতে প্রচণ্ড হাওয়া বইতে শুরু করল এবং দেখতে দেখতে ঘনঘোর বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দ এতটাই জোরে হচ্ছিল যে পুরো বাড়ি কাঁপছে বলে মনে হচ্ছিল। আদিত্য তার ঘরে ল্যাপটপে কাজ করছিলেন। ঠিক তখনই হঠাৎ একটি তীব্র চিৎকার তার কানে এলো। এই আওয়াজ স্নেহার ঘরের দিক থেকে এসেছিল। তিনি ঘাবড়ে উঠে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং দৌড়ে তার ঘরের দিকে গেলেন। দরজা আধখোলা ছিল। ভিতরে ঢোকে তিনি দেখলেন স্নেহা বিছানার এক কোণে গুটিয়ে বসে আছে। দুহাত কানে চাপা দিয়ে রেখেছে এবং চোখ শক্ত করে বন্ধ করে আছে। তার পুরো শরীর কাঁপছে। আদিত্য কাছে গিয়ে ধীরে ধীরে বললেন, স্নেহা, কি হয়েছে? সে চোখ খুলে তাকে দেখেই প্রায় কেঁদে ফেলল। কাঁপা গলায় বলল, বজ্রপাতের আওয়াজে আমার খুব ভয় লাগে, প্লিজ আপনি এখানে থাকুন। আদিত্য কিছু না বলে সেখানকার চেয়ার টেনে বসে পড়লেন। বাইরে মেঘ ঘন ঘন গর্জন করছিল এবং প্রত্যেক বজ্রপাতের সাথে স্নেহা আরও সিটিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি চেয়ার ছেড়ে বিছানার কাছে এসে বললেন, ভয়ের কিছু নেই, আমি তো এখানেই আছি। তার কথায় এমন আশ্বাস ছিল যে স্নেহার ভয় কিছুটা কমতে শুরু করল। সে ধীরে ধীরে শান্ত হতে লাগল, কিন্তু তার নিঃশ্বাস এখনও দ্রুত চলছিল। সময় কাটতে লাগল। ঘরে হালকা আলো জ্বলছিল এবং বাইরে বৃষ্টি অবিরাম চলছিল।
হঠাৎ একটি খুব তীব্র বজ্রপাত হল এবং সেই মুহূর্তে স্নেহা ভয়ে আদিত্যর বুকে জড়িয়ে ধরল। সে নিজেকে আর সামলাতে পারেনি। আদিত্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু তারপর তিনি ধীরে ধীরে তার মাথায় হাত রাখলেন, যেন কোনো শিশুকে শান্ত করছেন। সেই মুহূর্তে দুজনের মধ্যে সব দূরত্ব মুছে গেল। স্নেহার হৃৎস্পন্দন দ্রুত চলছিল এবং আদিত্য অনুভব করছিলেন যে সে তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখছে। কিছুক্ষণ পর স্নেহার খেয়াল হলো যে সে কি করছে। সে তাড়াতাড়ি আলাদা হয়ে গেল এবং লজ্জায় তার মুখ নিচু হয়ে গেল। তার চোখে আবার জল এসে গেল। সে ধীর স্বরে বলল, সল, আমার ভুল হয়ে গেছে। আদিত্য তার মুখ ওপরে তুলে খুব শান্ত স্বরে বললেন, ভুল নয়, এটা ভয় ছিল, আর আমি তোমার সাথে আছি। তার কথায় কোনো ভান ছিল না, শুধু সত্যতা ছিল। তারপর তিনি সাহস করে বললেন, স্নেহা, আমি তোমাকে কিছু বলতে চাই। হয়তো অনেক আগে থেকেই বলতে চাইছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম যে তুমি ভুল বুঝবে। স্নেহা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। আদিত্য গভীর শ্বাস নিয়ে বললেন, আমি তোমাকে ভালোবাসি, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনেই স্নেহার চোখ বড় বড় হয়ে গেল। তার যেন বিশ্বাসই হচ্ছিল না যে তার অতীতের পরও কেউ তাকে এত সম্মান দিতে পারে। সে ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, না, আমি এর যোগ্য নই। আমার অতীত পরিষ্কার নয়, লোকে কথা বলবে। আদিত্য তাৎক্ষণিক বললেন, আমার লোকের পরোয়া নেই, আমার শুধু তোমার পরোয়া। স্নেহার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে বলল, কিন্তু আমি ভয় পাই, আবার যদি সবকিছু ভেঙে যায়। আদিত্য তার হাত ধরে বললেন, যতক্ষণ আমি আছি কিচ্ছু ভাঙবে না। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবারে নীরবতা ছিল স্বস্তির। বাইরে বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু ভিতরে দুটি ভাঙা হৃদয় প্রথমবার জুড়তে শুরু করেছিল। স্নেহা ধীরে ধীরে মাথা নিচু করে নিল, কিন্তু তার হাত ছাড়ল না। এটাই ছিল তার নীরব সম্মতি। সেই রাতে দুজনে কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু একে অপরের সঙ্গ অনুভব করে নিয়েছিল। তারা জানত যে এখন তাদের জীবন আর আগের মতো থাকবে না, কারণ এখন তারা আর একা নয়। সেই রাতের পর যেন সবকিছু বদলে গেল। আদিত্য আর স্নেহা আর আগের মতো অচেনা বা শুধু সহানুভূতির সম্পর্কে আবদ্ধ ছিল না, বরং তাদের মধ্যে একটি সত্যিকারের সম্পর্ক গড়ে উঠেছিল। পরের দিনই আদিত্য তার বাবার সাথে স্পষ্ট করে কথা বললেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই বললেন যে তিনি স্নেহাকে বিয়ে করতে চান। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তাদের অবাক লাগলেও তিনি এতদিনে স্নেহাকে কাছ থেকে দেখেছিলেন। তার আচরণ, তার সরলতা এবং তার যন্ত্রণা তাদের মন জয় করে নিয়েছিল। তিনি শুধু বললেন, যদি তোমরা দুজনে একে অপরকে বোঝো এবং সুখে থাকতে পারো, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে আদিত্যর মুখে স্বস্তি ফুটে উঠল। যখন এই কথা স্নেহাকে বলা হলো, তখন তার চোখে খুশি আর ভয় দুটোই একসাথে এসে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সময়টাকে সে তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় ভেবেছিল, সেখান থেকেই তার এক নতুন শুরু হচ্ছে। কয়েকদিন পর খুব সাদামাটাভাবে দুজনের বিয়ে হয়ে গেল। কোনো জাঁকজমক নয়, শুধু নিজের লোকজন আর সত্যিকারের আনন্দ। বিয়ের পর স্নেহা পুরো মনে করে ঘর সামলাতে শুরু করল। সে আদিত্যর বাবার খেয়াল রাখত, ঘর সাজিয়ে রাখত এবং আদিত্যর প্রতিটি ছোট বড় প্রয়োজন বুঝে নিত। বাড়িটি যা আগে শুধু বাড়ি মনে হতো, এখন সত্যিকারের ঘরের মতো লাগতে শুরু করল। সময় কাটতে লাগল এবং তাদের জীবন আনন্দে ভরে উঠতে লাগল। স্নেহা ধীরে ধীরে তার পুরনো ভয়গুলো ভুলতে শুরু করেছিল। আদিত্য প্রতি পদে তার সাথে থাকতেন, তাকে কখনো একা অনুভব করতে দিতেন না। প্রায় 1 বছর পর তাদের ঘরে একটি ছোট্ট মেয়ে জন্ম নিল। সেদিন বাড়িতে যে আনন্দ ছিল তা হয়তো আগে কখনো ছিল না। আদিত্য তার মেয়েকে কোলে নিয়ে বারবার দেখছিলেন এবং হাসছিলেন, যেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ পেয়েছেন। কিন্তু সেই আনন্দের মাঝেই স্নেহা হঠাৎ কেঁদে উঠল। সে তার মেয়েকে বুকে জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আদিত্য ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে, সব ঠিক তো? স্নেহা অশ্রুর মাঝে বলল, আজ আমার খুব বাড়ির কথা মনে পড়ছে। আমার মাও আমাকে এভাবে কোলে নিয়ে বসত। আমি তাদের সাথে অনেক অন্যায় করেছি। তার কথায় অনুশোচনা স্পষ্ট ঝরে পড়ছিল। এত বছর ধরে চেপে রাখা যন্ত্রণা আজ বেরিয়ে এসেছিল। আদিত্য তার হাত ধরে শান্ত স্বরে বললেন, ভুল তো সবাই করে, কিন্তু সম্পর্ক শেষ হয় না। যদি তুমি চাও তাহলে আমরা তাদের সাথে দেখা করতে যেতে পারি। এই কথা শুনে স্নেহা চমকে তার দিকে তাকালো। তার মনে আশার একটি আলো জ্বলে উঠল, কিন্তু সাথে সাথে ভয়ও ছিল যে হয়তো আবার তাকে প্রত্যাখ্যান করা হবে। আদিত্য আশ্বাস দিলেন যে তিনি সাথে থাকবেন, যা হবে একসাথে সামলাবেন। কয়েক মাস পর যখন মেয়েটি একটু বড় হলো, তখন তারা স্নেহার গ্রামে পৌঁছালো। দামি গাড়ি গ্রামের কাঁচা রাস্তায় আসতে দেখে লোকজন অবাক হয়ে গেল।
যখন স্নেহা গাড়ি থেকে নামল তখন তার মা বাবাও বাইরে বেরিয়ে এলেন। অনেক বছর পর মেয়েকে সামনে দেখে প্রথমে তারা চুপ করে রইলেন, যেন শব্দই শেষ হয়ে গিয়েছে। তারপর তাদের চোখ গিয়ে পড়ল তার কোলে থাকা শিশুটির ওপর। স্নেহা কাঁদতে কাঁদতে তাদের পায়ে পড়ে গিয়ে বলল, আমাকে মাফ করে দিন, আমি খুব বড় ভুল করেছিলাম। মা তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বাবার চোখেও জল এসে গিয়েছিল, কিন্তু তিনি মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন, যাতে কেউ দেখতে না পায়। এত বছরের যন্ত্রণা এক মুহূর্তে গলে গিয়েছিল। যখন তারা পুরো ঘটনা শুনলেন, যে তাদের মেয়ে কি সহ্য করেছে এবং কিভাবে আদিত্য তাকে সামলেছে, তখন তারা আদিত্যকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি আমাদের মেয়েকে নতুন জীবন দিয়েছ। সেদিন প্রথমবার স্নেহা অনুভব করল যে তার অসম্পূর্ণ সম্পর্ক আবার পূর্ণ হয়েছে। এরপর তাদের আসা যাওয়া শুরু হলো। কখনো মা বাবা শহরে আসেন, কখনো তারা গ্রামে যান। স্নেহার মুখে এখন সেই স্বস্তি ছিল যা সব কিছু ফিরে পাওয়ার পর মানুষ পায়। তার মেয়ে বাড়ির নতুন আনন্দের কারণ হয়ে উঠেছিল। আদিত্য, স্নেহা এবং তাদের পরিবার এখন একটি সাধারণ কিন্তু অত্যন্ত সুখী জীবনযাপন করছিল। অতীতের ক্ষত সম্পূর্ণ মুছে যায়নি, কিন্তু আর যন্ত্রণা দিত না, শুধু একটি শিক্ষা হয়ে রয়ে গিয়েছিল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে একটি ভুল সিদ্ধান্ত জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে, কিন্তু যদি সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গ পাওয়া যায়, তাহলে সেই জীবন আবার আলোয় ভরে উঠতে পারে। দুনিয়ায় খারাপ মানুষ আছে, কিন্তু ভালো মানুষও কম নয়। শুধু সাহস, ধৈর্য এবং সঠিক বিশ্বাসের প্রয়োজন হয়। এখন আপনারা বলুন, যদি সেদিন রাতে আদিত্য সেই মেয়েকে উপেক্ষা করে চলে যেতেন, তাহলে কি স্নেহার জীবন কখনো বদলাতে পারত? একজন মানুষের ছোট্ট সাহায্য কি কারোর পুরো জীবন বাঁচাতে পারে? যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন সত্যি ও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য সাথে থাকুন। পরের গল্পে দেখা হবে।